আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। আপনাদের সামনে আমি এই প্রতিবারের মতোই আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আকাশের তারাগুলো রূপুলি কুচি চড়িয়ে দিয়েছে চারদিকে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের করুণ আর্তনাদ, যা রাতের নীরবতাকে আরো গভীর করে তুলছে। নিস্তব্ধ প্রকৃতির বুক সুর তুলছে ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে উদ্দাম বাতাসের জাপটায় গাছের পাতাগুলোই মরমর ধ্বনি তুলছে। এমন এক রাতে থর থর করে ক্ষীণ লুণ্ঠনের আলো কাঁপছে গ্রামের শেষ প্রান্তের হাওলাদার বাড়ির একটা ঘরের ভেতর। বিদ্যুৎহীন এই ঘরের পালঙ্কে নিথর পড়ে আছে কাঁথা জড়ানো পরিণার দুর্বল দেহটা। তার চোখ বন্ধ, মুখে ক্লান্তির চাপ। লতিফা পা টিপে টিপে ঘরে ঢুকে দৃঢ় পায়ে পরিণার শিওরে শিওরে দাঁড়ালো। মৃদস্বরে ডাকলো, খালাম্মা, ঘুমাইছেন? পরিণা ধীরে ধীরে চোখ খুললেন, দৃষ্টি গোলাটে। বয়সের তুলনায় অনেক বেশি প্রবীণ দেখাচ্ছে তাকে। দেখেই বোঝা যাচ্ছে জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছেন। তিনি কিছু বলার চেষ্টা করছেন, কণ্ঠস্বর এত ক্ষীণ যে লতিফা তা বুঝতে পারল না। সে ঝুঁকে বলল, কি কইছেন খালাম্মা? পরিণা কষ্ট করে উচ্চারণ করলেন, পদ্মজা কই? আপনার ঘরে আইতে না দেখলাম? ঘুম থেকে ওইটা তো দেখি নাই তারে। একটু থেমে জিজ্ঞাসা করলেন, এখন কই আছে? লতিফা অনুমান করে বলল, মনে হয় ঘরে আছে, ডাক্কা দিমো? না থাক। ক্লান্তস্বরে জবাব দিলেন পরিণা। কিছু খাবেন? পরিণা মাথা নেড়ে মানা করলেন, না। আরেকটা ক্যাথা দে। লতিফা আলমারির দরজা খুলে কাঁথার বদলে তুলোর মতো নরম লেপটা বের করলেন। সযত্নে পরিণার কুকড়ে যাওয়া দেহটাকে ডেকে দিয়ে করুণ স্বরে বললেন, শীতের দাপট বাড়ছে খালাম্মা, শুধু ক্যাথা দিয়ে হইব না, আপনার কষ্ট কমব না। পরিণা চোখ হারিয়ে গেল জানালার উপরে, আকাশের তারা ভরা বিশালতার দিকে। হালকা হিমেল বাতাস ঘরের কোণে কোণে সুরেলা গুঞ্জন তুলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো আকাশের তারার ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে বাবুর শৈশবের সেই সরল মায়াবরা মুখ। স্মৃতির পর্দায় বেশি উঠল সেই দিনের কথা। বাবুর জন্মের পর আমিনা ব্রুকুচকে বলেছিল, তোমার চেহারা সত্যিই কালো হয়েছে। আমার কথা পড়ল তো। কটু মন্তব্য শুনেও পরিণার হৃদয়ের সেদিন কোনো রাগ বা অভিমান দাগ কাটেনি, বরং বাবুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই ছোট্ট মুখে ছড়িয়েছিল এক সমুদ্র মায়া, কচিপাতার মতো কোমল শ্যামল। সেই মুখ দেখে তিনি এক মুহূর্তেও ভুলে গিয়েছিলেন জীবনের সব অতীত বেদনা। বুক ভরা ভালোবাসায় তিনি ছোট্ট বাবুকে কোলে তুলে নিয়ে আদর করে বলেছিলেন, আমার বাবু। বাবুর নাম রাখা হলো আমির হাওলাদার। সময়ের স্রোতে দিন গড়িয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে ধীরে ধীরে বড় হতে লাগলো আমির। মায়ের রেশমি চুলের বেনিগাথা তার প্রতিদিনের সবচেয়ে আনন্দময় কাজ হয়ে উঠেছিল। মায়ের হাতের রান্না ছাড়া পেটই ভরত না। কত যে আবদার ছিল তার। আম্মা আম্মা বলে বাড়ি মাতিয়ে রাখত সে। ছোটবেলা থেকে আমির ছিল দৃঢ়কার ও তেজস্বী। 14 বছর বয়সেই সে এত শক্তিশালী হয়ে উঠেছিল যে একদিন মাকে কোলে তুলে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। সেদিন পরিণা আনন্দে আত্মহারা হয়ে ছেলেকে আদর করে বকেছিলেন। সেই মুহূর্তে তার উচ্চস্বরে হাসি বাড়ির চারপাশে সুরে সুরে ছড়িয়ে দিয়েছিল। আমির তার জীবনে যেন এক টুকরো স্বর্গ এনে দিয়েছিল। আজ অতীতের সেই মধুর স্মৃতি মনে হতেই পরিণার ঠোঁট দুটো বেদনায় কেঁপে উঠল, চোখে জমে উঠল অশ্রুস্বর বিন্দু। বার্ধক্যের এই প্রান্তে এসে স্মৃতির নিষ্ঠুর কামড় তার হৃদয়কে বিদ্ধ করছে। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছে তিনি, কিন্তু স্মৃতির বার যেন ক্রমেই আরও অসহনীয় হয়ে উঠছে। অতীতের সুখময় দিনগুলো এখন বেদনায় নদী হয়ে বয়ে চলেছে বুকে। পরিণার চোখের পাতা বেদ করে গড়িয়ে পড়ল বেদনার নোনা জল। লতিফা ব্যাকুল হয়ে উঠলেন, খালাম্মা, ও খালাম্মা। কম্পমান ঠোঁট জোড়া দাঁত দিয়ে চেপে ধরে পরিণা, যাতে হৃদয়ের বেদনা মুখ থেকে উপচে না পড়ে। বরাক্রান্ত কণ্ঠে বললেন, তুই যা লুতু, যা। লতিফা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর করুণার সুরে বললেন, পদ্মরে কিচ্ছু কইয়েন না খালাম্মা, সিরিডার মা বাপ নাই, আমির বাইজানেই সব, শুনলে কষ্টে মইরা যাইব।
পরিণা লতিফার চোখে চোখে চোখ রাখলেন, জিজ্ঞাসা করলেন, তুই সব জানতি? লতিফা অপরাধীর মতো মাথা নত করে স্বীকারোক্তি দিল, হুঁ। পরিণা ক্ষতবিক্ষত সিংহীর মতো গর্জে উঠলেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে চুইটা গেল? বাপের রক্ত কেমনে পাইল? তীব্র আবেগের ঝড়ে কেঁপে উঠল তার শরীর। কাশি প্রচণ্ড, দমকে বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। বিচলিত হয়ে উঠল লতিফা। কোমল স্পর্শে পরিণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিনতি করে বলল, খালাম্মা, দোহাই লাগে, আপনি চিল্লাইয়েন না, আপনার ক্ষতি হইব। পরিণা শ্বাসকষ্টের হাঁসফাঁস করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, এমনভাবে বললেন, আমার ক্ষতি হওনের আর কি আছে রে লুতু? লতিফার হৃদয় কেঁপে উঠল ভয়ে। সে প্রাণপণে দোতলায় ছুটে গেল পদ্মজাকে ডাকতে। চাঁদের দিকে শূন্যদৃষ্টি মেলে রইলেন পরিণা। তার হৃদয়ে জন্ম নিয়েছে শূন্য একটা গর্ত, যেখানটা একসময় ভালোবাসায় পূর্ণ ছিল। মজিদ হাওলাদার নামক নৃশংস দানবটা শুধু তার নিষ্পাপ বাবুর জীবন নয়, তার আত্মাকেও হত্যা করেছে। পরিবর্তে জন্ম দিয়েছে এক হিংস্র আমিরকে। হাওলাদার বংশের বিষাক্ত রক্ত থেকে তিনি তার অবোধ শিশুটাকে রক্ষা করতে পারেননি। যুগ যুগ ধরে সঞ্চিত পাপের পাহাড়কে আমির মাত্র কয়েক বছরের বহুগুণে বৃদ্ধি করেছে। নিভে গেছে একজন নিঃস্ব মায়ের শেষ আশার আলো, হারিয়ে গেছে নিখাত ভালোবাসা, রয়ে গেছে শুধু নিষ্ঠুর অভিনয়, যে এই ছদ্মবেশে উন্মোচন করবে। তার পরিণতি হবে হয় কারাগার, অন্ধকারের প্রকোষ্ঠ, আর নয়তো কবরের নীরব কোল। চুরির মতো খুরদার হয়ে পদ্মজার হৃৎপিণ্ডে তীব্র রোষের সঙ্গে পালাপালা করে দিচ্ছে দৃষ্টিটা। বিষদগ্ধ অগ্নিবাণে চাই হয়ে যাচ্ছে দেহ মন আত্মা। জাফসাফাটা দৃষ্টি নিয়ে সামনে চেয়ে রইলেন সে অপলকে। এ কি সত্য? কি দৃশ্য সাক্ষী হওয়ার আগে এই দৃশ্যের সাক্ষী হওয়ার আগে যে মাটির সঙ্গে মিশে গেল না কেন? তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি, যাকে সে তার জীবনের স্বপ্ন ভেবেছিল, যার ভালোবাসায় নিজেকে সমর্পণ করেছিল, সেই আমির হাওলাদারের ভয়ঙ্কর অপরিচিত রূপ এখন তার সামনে। আমিরের হিংস্র দুটি চোখ শিথিল হয়ে ভয় ও আতঙ্কে জমে গেছে, যেন কোনো শিকারী পশু হঠাৎ নিজেকে পাদে আটকে পড়তে দেখল মুহূর্তের জন্য। শূন্যতা দখল করে নিল তার মস্তিষ্ক। থেমে গেল সমস্ত চিন্তা। হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চলল। বেল্ট পড়ে গেল আশার আঙ্গুল থেকে। চোরা চাউনিতে বিবস্ত্র নারীদের দিকে তাকাতেই ঘুরে উঠল তার মাথা। এ কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে গেলেন। পদ্মজার গাল বেয়ে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। আমির দ্রুত পায়ে এগিয়ে এলো তার দিকে। স্পর্শ করতে পদ্মজা সরে গেল। তার চোখে ফুটে উঠল ঘৃণার দহন। সেই চোখ যা একদিন ভালোবাসার কোমল আলোয় ভরেছিল, আজ তাতে জ্বলছে দুঃসহ অভিমানের দাবানল। আমির কোনো কথা না বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল। পদ্মজা শিউরে উঠল আতঙ্কে। তীব্র ঘৃণায় কাঁপতে কাঁপতে তাকে ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু তার দুর্বল প্রতিরোধ আমিরের দৃঢ় বাহুর সামনে মরুভূমির বালুকণার মতো বিলীন হয়ে গেল। আমির এক হাতে পদ্মজার দুটি হাত পিছনে মুঠ করে ধরে, অন্য হাত তার মাথাটি নিজের শক্ত বুকের সাথে জড়িয়ে রাখে। কণ্ঠে চাপা ব্যথা আর কম্পন নিয়ে পিসপিস করে বলে, কিছুই দেখনি তুমি? কিছু না। এরপর চারপাশে দ্রুত নজর বুলিয়ে উচ্চস্বরে নির্দেশ দিল, আরবিত, মেয়েদের তাড়াতাড়ি আড়াল করো। মুহূর্তের মধ্যেই এক শ্রোতাঙ্গ যুবক ছুটে এলো, আর উজ্জ্বল লাল চক্ষু বাতাসে দুলছে। কোমরে গুজে রাখা ধারালো চুড়ি, হাতে একটি কাপড় নিয়ে সে দ্রুত এগিয়ে গেল মেয়েদের দিকে। চোখে শিকারীর মতো ক্ষীণ দৃষ্টি। পদ্মজা আর্তনাদ করে উঠল, ছাড়ুন আমাকে, আপনি এত নীচ। তার কপাল আছড়ে পড়ল আমিরের বুকে। আমির বিভ্রান্ত, হতবাক। কি করা উচিত, কিভাবে সামাল দেওয়া উচিত এই পরিস্থিতি? তার মস্তিষ্ক কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারছে না।
হঠাৎ একটি মেয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, আপা আমাদের বাঁচান, এই লোকটা আমাদের মেরে ফেলবে। তার কথা শেষ হওয়ার আগেই অরবিদ মেয়েটির গালে এমন এক চড় মারল যে শব্দটি ঘরের দেওয়ালের প্রতিধ্বনি হলো। মেয়েটি যন্ত্রণায় হা বলে কেঁদে উঠল। পদ্মজার শরীর কাঁপছে। এ কি হচ্ছে? কেন হচ্ছে? দুঃস্বপ্ন হয়ে যাক। সে চিৎকার করে উঠল, ছেড়ে দিন আমাকে। ঘরের কোণে এক কিশোরীর আতঙ্কে থরথর করে কাঁপছিল। তার হাতে অরবিদের দেওয়া পুরনো একটি কাপড়ের টুকরো, যা সে শক্ত করে বুকের কাছে ধরে রেখেছে। মেয়েটির ভীত চোখগুলো পদ্মজার মুখে স্থির হয়ে গেল। পদ্মজার অনড় দৃষ্টি, তার ধীর ভঙ্গিমা দেখে মেয়েটির মনে অল্প হলেও আশা জাগল। সে ভাবল, হয়তো এই নারীর মধ্যে তাদের মুক্তির পথ আছে। মেয়েটি কম্পিত কণ্ঠে বলল, আপা আমাদের বাঁচান, ওরা আমাদের অনেক মারবে। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছিল না। সে মাটির সঙ্গে লেগে আছে। মেয়েটির আর্তনাদ তার ভিতরে জ্বলে থাকা আগুনের আরো উস্কে দিল। সে ঘুরে তাকালো। তার রক্তচক্ষু দেখে মনে হলো মুহূর্তেই সবকিছু ছারখার করে দেবে। অরবিদ রেগে মেয়েটির পেটে লাথি মারল। সঙ্গে সঙ্গে মেয়েটি যন্ত্রণায় কুকড়ে মাটিতে পড়ে গেল। কাপড়ের টুকরোটি তার হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে। তাতে অরবিদের রাগ মিটল না। সে মেয়েটিকে আবার আঘাত করতে উদ্যত হলো। মেয়েটি দেওয়ালে আঘাত খেয়ে নিচে লুটে পড়ল। রক্তের দ্বারা তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। অরবিদ এতটা বের পড়িয়া হয়ে উঠেছিল যে তার কোমরে গোজা ছুরিটি কখন মাটিতে পড়ে গেল সেটা এরও পেল না। নিঃশংস দৃষ্টিতে দেখে একটা আগ্নেয়গিরি ফুলে পেটে ওঠা পদ্মজার ভেতর। সমস্ত শক্তি জড়ো করে সে আমিরকে ধাক্কা মারল। আমিরের মনোযোগ তখন মেয়েটির দিকে ছিল বলে অপ্রস্তুত হয়ে একপাশে ছিটকে গেল সে। তড়িৎ গতিতে মেঝে থেকে ছুরিটা তুলে নিল পদ্মজা। তার চোখে মুখে তখন শুধুই প্রতিহিংসার আগুন। ছুটে গেল সে অরবিদের দিকে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই সর্বশক্তিতে ছেদিয়ে দিতে চাইল ছুরির ফলা, কিন্তু মুখ দিয়ে শুধু একটা অস্ফুট শব্দ বের করা ছাড়া তার কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। অরবিদের চেহারায় পরনে ভারী জ্যাকেটটা ছুরির আঘাতে ঠেকিয়ে দিয়েছে। তবে আকস্মিক এই আক্রমণের বিচলিত হয়ে পড়ল সে। চোখে দেখা গেল ভয়ের ছায়া। পরক্ষণেই তাতে খেলে গেল রাগ। পাল্টা আঘাত হানার জন্য হাত তুলতে আমি চিৎকার করে বলল, অরবিদ থামো। থেমে গেল অরবিদ। পদ্মজা আবার আঘাত করতে প্রস্তুত হলো। আমির দ্রুত এগিয়ে এসে জ্যাকেটে দৌড়ল তাকে। থামো পদ্মজা, চেঁচিয়ে বলল সে। পদ্মজার চোখে এত অগ্নিবর্ষিত ক্রোধ, সারা শরীরে থরথর করে কাঁপছে। মুখ দিয়ে বেরোচ্ছে হিংস্র ভাগিনীর মতো ফুসফুস শব্দ। আমির বিস্ময়ে হতবাক। এমন রূপ তো সে কখনো দেখেনি পদ্মজার। এতদিন ধরে যে মেয়েটিকে চিনছে সে আজ সম্পূর্ণ অপরিচিত। চকচক করছে পদ্মজার হাতের ছুরি, ফ্রান্স থেকে আনা এই অস্ত্র। দক্ষ হাতে পড়েছে ভারী জ্যাকেটটা রক্ষা করতে পারত না আরবিদকে। সাহস সঞ্চয় করে জোর করে ছুরিটা ছিনিয়ে নিল আমির। তাতেও এক বিন্দু কমল না পদ্মজার ক্রোধোন্নত চটপটানি। ঘরের কোণে মেয়েগুলো তখন দ্বিগুণ ভয়ে কাঁপছে। তখন তাদের কাছে পদ্মজা এখন এক ভয়ঙ্কর রূপসী ডাইনি, এমন একজন যে 1000 বছর ধরে যুবতীদের রক্তপান করে নিজের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেছে। আমি পদ্মজাকে জোর করে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। তার শক্ত হাতের বাঁধন চারাতে না পেরে চটপট করছে পদ্মজা, চেঁচাচ্ছে ক্ষণে ক্ষণে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লম্বা চুলে পোরশা লোকটা নির্বিকার। আমিরের নির্দেশ ছাড়া সে এক পাও লড়বে না। পদ্মজার সঙ্গে হাতাহাতির মধ্যেই আমি নির্দেশ দিল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, অরবিদকে সাহায্য করো। তারপর পদ্মজাকে একটি নির্জন ঘরে নিয়ে এলো। পদ্মজা তখন বিক্ষুব্ধ, সমুদ্রের মতো উত্তাল। তার মনে ক্ষোভ এবং হতাশার ঝড় বয়ে যাচ্ছে। জীবনের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। আমির তাকে একটি চেয়ারে বসিয়ে দ্রুত তার হাত পা দড়ি দিয়ে বাঁধতে লাগলো। পদ্মজা ভাবল এটাই সুযোগ উনাকে ধাক্কা মেরে পালানোর, কিন্তু পরক্ষণে নিজেকে প্রশ্ন করলো কোথায় পালাবে।
যে মানুষটিকে এতদিন ভালোবেসেছিল, তার সঙ্গে জীবনের প্রতিটি সুখ দুঃখ ভাগ করেছিল, তার কাছ থেকে কি আদৌ পালানো সম্ভব? তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মাথা নিচু করে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি মেনে নিতে পারছি না এই বিশ্বাসঘাতকতা, এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছি না। আমির ধীরে ধীরে কিছুটা দূরে সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। তার চোখে মুখে বিষাদের ছায়া। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। কি যে একটা হৃদয়টাকে নিঃশব্দে চিবিয়ে খাচ্ছে। পদ্মজা চোখ তুলে তাকালো। দুজনের দৃষ্টি মিলাতেই ভেঙে পড়ল তার কণ্ঠ। আপনি আমাকে ভাঙতে পারলেন? আমি নীরব। পদ্মজা আবার বলল, আপনি অমর নিষ্ঠুরভাবে মেয়েগুলোকে মারতে পারলেন? আমির আবারও নিরুত্তর। পদ্মজার কণ্ঠে এবার বিস্ময়ের ক্ষোভ মিশে গেল। এত খারাপ আপনি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির তখন মুখ দর্শকের ভূমিকায়। পদ্মজা চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আপনি সত্যি এত নিষ্ঠুর, নাকি এসব দুঃস্বপ্ন? আমির হঠাৎ মুখ খুলল ভিন্ন প্রসঙ্গে। রেদওয়ান কোথায়? তীক্ষ্ণ হাসি ফুটে উঠল পদ্মজার ঠোঁটে। ব্যঙ্গ করে বলল, আপনাকে পাহারা দিতে রেখেছিলেন। আমাকে পাহারা দিতে রেখেছিলেন? মারতেও বলেছিলেন? আমিরের কণ্ঠ আবারও কঠোর। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কয়েক মুহূর্ত স্বামীর দিকে তাকিয়ে রইল পদ্মজা। তারপর ধীরে ধীরে বলল, খুন করেছি। আমিরের চোখ বিস্ফোরিত। কি বললে? পদ্মজার কণ্ঠে আবার একটু চাপা হাসি। মরেনি, হাসপাতালে আছে। আবার নিস্তব্ধতায় ডুবে গেল ঘরটা। পদ্মজা অপলক দৃষ্টিতে আমিরকে দেখেছিল। সেই চেনা মুখ, যা একসময় স্নেহ মমতায় ভরেছিল, আজ তার কাছে কত অচেনা। সেই মুখ এখন কেবল পাশবিকতায় ছায়া। বুকের ভেতর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজ হাতে তার অন্তরে জাহান্নামের অঙ্গায় ছড়িয়ে দিয়েছে। এতদিন ধরে জমে থাকা সব প্রশ্ন মুহূর্তেই দুয়ার মিলিয়ে গেছে। এখন তার দৃষ্টিতে শুধুই আমির, যে পুরো পৃথিবী থেকে সবকিছু মুছে গিয়ে শুধু আমিরকেই রেখে গেছে সময়। একটা বিষণ্ণ হাসি ফুটল পদ্মজার ঠোঁটে। ধীরে ধীরে বলল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে চুরি বসাবেন, নাকি রান্দার কোপ, নাকি আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে আপনার অস্ত্র ভাণ্ডারে? আমির চুপ, তার চোখেও দ্বন্দ্বের ছায়া। পদ্মজা এবার চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, পশুরা কি কাউকে ভালোবাসতে পারে? অনেকক্ষণ নীরব থাকার পর আমির গভীরভাবে শ্বাস নিল। তারপর নিচু স্বরে বলল, বাসে বোধ হয়। পদ্মজা হেসে উঠল। সেই হাসি এমন তীব্র বেদনার মোড়া, যা কান্নার থেকেও বেশি হৃদয় বিদারক। চেয়ারের পিঠে হেলান দিয়ে এক মুহূর্তের জন্য স্থির হলো। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলো। মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব। আমি ঠিক চালিয়ে নেব। আমিরের মুখ কঠিন হয়ে উঠল। আর ঝামেলা বাঁধিও না, নইলে কি করবেন? খুন করবেন? তার বেশি আর কি বা করতে পারেন আপনি? একটু ভয় ডর ঢুকা মনে। বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। কথাটা শুনে চমকে উঠল আমির। পদ্মজার চোখ টলমল করছে। সেই চোখ যা গতকাল অবধি তার জীবনে আলো ছিল, আজ সেই আলো জ্বলে পুরে ছাই হয়ে গেছে। আমিরের মন অস্থিরতার ভরে উঠল। তার ভালোবাসার মানুষটি কখনোই এমন নিষ্ঠুর কিছু বলতে পারে না। কিন্তু কিভাবে যেন কথাগুলো অতি সহজেই উচ্চারিত হলো পদ্মজার ঠোঁট থেকে। নিয়তি কি তবে তাদের এমন এক পথে নিয়ে যাচ্ছে, যেখানে ভালোবাসার ঘৃণা একাকার হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলল, ভালোই তো ছিলাম আমরা। পদ্মজার চোখে অভিমানের আগুন দপ করে জ্বলে উঠল। মুখোশধারীর সঙ্গে আবার ভালো থাকা, কি বিদ্রোহ! একেবারে মায়ের মতো হয়েছে। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়েছি। কে করেছে বাধ্য? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কলুষিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে নদীতে ভাসিয়ে দিতে? তাহলে কি নরকীয় যন্ত্রণা সহ্য করতে হতো না? সব ভুলে যাও, রানীর মতো থাকবে। তার কণ্ঠে জোর নেই। আমির জানে পদ্মজাকে ভুল বোঝানো সহজ নয়। এতদিন সে পদ্মজার অন্ধকারে রেখেছিল,
কিন্তু পদ্মজা তাকে আলোয় রেখেছিল। সেই আলোতেই সে চিনতে পদ্মজার প্রকৃত রূপ। পদ্মজা কোনো অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, তবুও চেষ্টা করতে হবে। নিয়তি এক নির্মম পরিহাসের ফাঁদ পেতেছে। যদি সে জ্বরের কবলে না পড়ত, আজও পদ্মজা কিছুই জানতে পারত না। পাশার দান উল্টে গেছে, এ যেন সেই পুরানো কথারই সত্যতা। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। জলভরা চোখে আমিরের দিকে অপলক তাকিয়ে আছে পদ্মজা। চোখের সামনে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েও বিশ্বাস করতে পারছে না। বুকের ভেতর যে ঝড় বইছে, সেই যন্ত্রণা মৃত্যুর শেষ মুহূর্তে যন্ত্রণাকেও যেন হার মানায়। এ কি হলো তার জীবনে? যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে মধুর প্রেমের কথা বলতো, সেই মানুষটাই আজ তাকে শক্ত করে বেঁধে রেখে নির্বিকারভাবে ভাবছে তার ভাগ্যে কি ঘটবে। চোখ নামিয়ে দেখল হাতের ছুরিগুলো মায়ের দেওয়া ছুরি। মায়ের স্মৃতির কথা মনে হতেই বুকটা ভেঙে পড়ল। এই নিষ্ঠুর পৃথিবীতে একমাত্র আশ্রয় ছিল তার মা। মায়ের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ হয়েছিল যে স্বামীর জন্য, সেই মানুষটা এভাবে গিরগিটির মতো রং বদলালো না? বদলায়নি, সে বরাবরই এমন ছিল, কেবল মুখোশটুকু পড়েছিল। আর সেই মুখোশের আড়ালে গোপনে ধ্বংস করে দিয়েছিল তার সমস্ত বিশ্বাস, সমস্ত ভালোবাসা। মেয়েগুলোর চিৎকার দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। কিছু দিয়ে পেটানো হচ্ছে, শব্দ হচ্ছে প্যাচ প্যাচ। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, এই নিষ্ঠুরতা কি আপনার অন্তরে একটু দাগ কাটে না? আমির নিঃশব্দে বসেছিল, গভীর চিন্তায় ডুবে। সব পরিকল্পনা এক মুহূর্তে উলটপালট হয়ে গেছে। জীবনের জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। সে যেখানে থেকে ফিরে আসার কোনো সহজ পথ নেই। তার মনের গভীর একটা দ্বন্দ্ব জ্বলছে। একদিন পদ্মজার ভালোবাসা, অন্যদিকে বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা তার অন্ধকার সাম্রাজ্য। যদি নতুন করে সব শুরু করতে হয়, তাহলে হয় পদ্মজাকে হারাতে হবে, নতুবা ছেড়ে আসতে হবে তার অন্ধকার মায়াজাল। আমির গভীর শ্বাস নিয়ে মাথা জাকালো। প্রথম কাজ হলো অলন্দপুরে আসার উদ্দেশ্যটা পূরণ করা। এই দায়িত্ব শেষ করতে পারলেই কেবল অন্য কিছু ভাবা সম্ভব। ততদিন পদ্মজাকে চোখে চোখ রাখতে হবে। তবে তার মনে একটা গভীর আশঙ্কা ক্রমশই জেগে বসেছে। যদি পদ্মজা তার পথে বাধা হয়ে দাঁড়ায়, যদি সে সত্যি শেষ কাটা হয়ে ওঠে, এই প্রশ্নের উত্তরে মনে বেশি ওঠা ভয় তার দ্বিধা আমিরের হৃদয়ের অন্ধকার ছায়াতে আরো গভীর করে তুলল। চটপট করছে পদ্মজা, তার চোখে মুখে অসহনীয় যন্ত্রণার চাপ। আর সহ্য হচ্ছে না। কাতর স্বরে আমিরকে অনুনয় করল সে, ওদের মারধর বন্ধ করতে বলুন। আপনার হৃদয় কি একটুও কেঁপে উঠছে না? এদের আর্তনাদ শুনুন। ওরা কষ্টে চটপট করছে, সারা শরীর রক্তাক্ত ছিল, তার উপর আবার মারা হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমির নির্বাক দৃষ্টিতে পদ্মজার দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে কোথাও গভীর একটা শূন্যতা নেমে এলো। এবার আর কোনো বাহানা কাজে লাগবে না। সত্যের মুখোমুখি দাঁড়ানো সময় এসেছে। যা ঘটেছে তা গোপন রাখার আর কোনো পথ নেই। পদ্মজা কান্না আরো তীব্র হলো। এই কান্না কি শুধুই এই নির্যাতিত মেয়েদের জন্য, নাকি নিজের স্বামী, যে কিনা এই নিষ্ঠুর নেপথ্যে তার প্রতি বিরাট এক অভিমানের বীরদিন হচ্ছে তার হৃদয়। পদ্মজা উপন্যাসের প্রথম পর্বে আজ এতটুকুই ছিল। দ্বিতীয় পর্ব দেখার জন্য বা শোনার জন্য চোখ রাখুন আমাদের স্বপ্নবান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। পরবর্তী ভিডিও অবশ্যই আমরা নিয়ে আসছি অল্প কিছু সময়ের মধ্যে। আপনারা চোখ রাখুন আমাদের স্বপ্নবান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।